আউচ! সিয়াম, কি করছো? আমার লাগছে। ছাড়ো, মুখ সরাও। হুম, একদম না। তুমি কি ভেবেছ আমি তোমাকে ছেড়ে দেব? সকালে আমার সঙ্গে কি করেছিলে মনে নেই? কামড় দিয়ে আমার নাকটা ব্যথা করে দিয়েছিলে। এখন আমি এমন ব্যথা দেব যে তুমি আমার সঙ্গে আর দুষ্টুমি করতে আসবে না। সরি জান, আর করব না। এবারের মতো ছেড়ে দাও। হুম, আগে চুমু দাও। গুনে গুনে 50টা চুমু দেবে, তাহলে ছাড়বো, না হলে কোনো ছাড় নেই। ওকে ওকে, দেব। এখন ছাড়ো প্লিজ জান। আপনারা বুঝতে পারছেন না তো কি হচ্ছে? কে এই মেয়ে? তাকে কিসের জন্য এই শাস্তি দিচ্ছি? তাহলে চলুন আপনাদেরকে আমি ঘুরিয়ে নিয়ে আসি আমার ও মেয়েটার অতীত থেকে। রাত তখন 9:45। আমি যথারীতি টিউশনি করিয়ে বাসায় ফিরছিলাম। এমন সময় দেখি ব্রিজের উপর কতগুলো ছেলে মিলে একটা মেয়েকে টিস করছে। আমি দ্রুত সেদিকে যেতে লাগলাম। আমার রাস্তা দেখে বখাটের দলেরা তাড়াতাড়ি সেখান থেকে সরে গেল। আমি মেয়েটার কাছে গিয়ে দেখি ও আমাদের ক্লাসের মিম। আমাকে দেখে মিম দৌড়ে এসে জড়িয়ে ধরল। এটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি বললাম, এই মিম, ওরা চলে গেছে, আর এত রাতে তুমি এখানে এভাবে ঘোরাঘুরি করছো কেন? আমার যে যাওয়ার জায়গা নেই। আমার সৎ মা বাবাকে ভুল বুঝিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। ও আমাকে জড়িয়ে ধরেই কথাগুলো বলল। আচ্ছা, তুমি এখন আমাকে ছাড়তে পারো, ওরা চলে গেছে। আর একটা কথা বলতাম, যদি কিছু মনে না করো। ও সরি, বুঝতে পারিনি, খুব ভয় পেয়েছিলাম। হ্যাঁ বলো, কি বলতে চাও? তুমি এখন কোথায় যাবে? আশেপাশে তোমার কোনো আত্মীয়র বাসা আছে? থাকলে আমি পৌঁছে দিচ্ছি, আর যদি না থাকে তবে আমার সাথে আমার বাসা যেতে পারো। আমার তো কোনো আত্মীয় নেই, আর তোমার বাসা যাব যদি কোনো অসুবিধা হয়? আমাকে বিশ্বাস করতে পারো, আমার বাসায় 2টো রুম আছে, কোনো অসুবিধা হবে না। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে। আচ্ছা চলো। ওই ব্যাগে কি? কিছু জামা কাপড় আর বই। তারপর আমি আর কিছু বললাম না। দুজনে বাসার উদ্দেশ্যে হাঁটা ধরলাম। যেতে যেতে আপনাদের আমার পরিচয়টা দেই। আমার নাম সিয়াম। আমি টাঙ্গাইল সদরে থাকি। এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। আমার বাবা মা কেউ বেঁচে নেই। 2 বছর আগে এক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। আমি টিউশনি করে নিজের পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আমার এক জানের দোস্ত আছে, নাম মনির হোসেন। আমরা একসাথে বড় হয়েছি। আপাতত এটুকু যথেষ্ট। সাথে থাকুন, জানতে পারবেন। বাসায় যাওয়ার সময় দুজনের জন্য খাবার কিনে নিলাম। বাসায় গিয়ে মিমকে একটা রুম দেখিয়ে দিলাম। তারপর ফ্রেশ হয়ে এসে দুজনের খাবার টেবিলে বেড়ে দিলাম। একটু পর মিম আসলো। আমি বললাম, মিম, এগুলো খেয়ে নাও। আজকে দুপুরে রান্না করিনি। আসলে মনির বাসা নেই, ও বাবার সাথে ঢাকা গেছে। আচ্ছা, কোনো অসুবিধা নেই, তবে আমার মনে হয় তোমার অসুবিধা করলাম এখানে এসে। আরে না, সমস্যা নেই। ওই রুমটা খালি থাকে, তুমি থাকলে কোনো অসুবিধা হবে না। এখন আগে খেয়ে নাও। খাওয়া শেষ করে আমি বললাম, আচ্ছা, আমাকে কি বলতে পারবে তোমাদের বাসায় ঠিক কি হয়েছিল? আসলে আমার মা মারা যাওয়ার পর বাবা আরেকটা বিয়ে করেন। তারপর থেকে আমার উপর অত্যাচার শুরু হয়। বাসার সব কাজ আমাকেই করতে হতো। এখন যখন বাবা আর সৎ মা তাদের দেশের বাড়ি যাচ্ছিলেন, তখন আমাকে সৎ মায়ের ভাইয়ের ছেলের সাথে বিয়ে দিতে চাইছিলেন, কিন্তু আমি মানা করে দিই। আমার ইচ্ছা আমি ডক্টর হব। সেই আগে সৎ মা বাবার কাছে আমার নামে মিথ্যা নালিশ করে, ফলে বাবা আমাকে মেরে বাসা থেকে বের করে দেন। ব্যাপারটা খুব দুঃখজনক। তোমার বাবা তোমাকে এভাবে বের করে দেওয়াটা উচিত হয়নি। কি করব বলো, ডক্টর হওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু হয়তো আর হবে না। এখন আর আফসোস করো না, গিয়ে ঘুমিয়ে পড়ো, ভালো লাগবে। তারপর আমি আমার রুমে আর মিম পাশের রুমে ঘুমাতে গেল। পরদিন সকালে উঠে দেখি সবকিছু একদম গোছানো। মিম রান্না করে রান্না করছে। আমি গিয়ে বললাম, এই মিম, এটা তুমি কি করছো? আমি তো রান্না করতাম। আরে সমস্যা নেই, তুমি পরের বার করো। এখন কোথাও যাবে নাকি? হুম, কলেজে যেতে হবে। আমিও যাব কলেজে। আচ্ছা ঠিক আছে। এভাবে 1 সপ্তাহ কেটে গেল। একদিন টিউশনি যাওয়ার আগে মিম আমাকে বলল, তোমার সাথে কিছু কথা আছে, আজকে তাড়াতাড়ি ফেরার চেষ্টা করো। ঠিক আছে। মনে মনে ভাবলাম, কি এমন জরুরি কথা। টিউশনি শেষে তাড়াতাড়ি বাসায় ফিরলাম। মিমকে বললাম, মিম, কি বলতে চাইছিলে তুমি? মিম তখন একটা চিরকুট বের করে আমার হাতে দিল। আমি চিরকুটটা পরে একদম চমকে উঠলাম।
কারণ এই চিরকুট তো মিমের হাতে যাওয়ার কথা নয়। এটা 2 বছর আগের লেখা একটা প্রেমপত্র, যা কখনো আসল ঠিকানায় পৌঁছাতে পারেনি। আর সেই ঠিকানা ছিল মিম। এই কাগজ তুমি কোথায় পেলে? কোথায় পেয়েছি সেটা বড় কথা নয়, এত বড় একটা কথা কিভাবে আমার থেকে লুকালে? বিশ্বাস করো, আমি এই কথা কখনো প্রকাশ করতে চাইনি। তুমি ভুল বোঝো না। আচ্ছা মানলাম, আমি কি দেখতে খুব খারাপ? না, কেন? ও, তাহলে হয়তো আমি এতিম দেখে কখনো ভালোবাসা প্রকাশ করতে চাওনি। তা হবে কেন? আমি আমি আচ্ছা, আমার একটা প্রশ্নের উত্তর দাও। আমার চোখের দিকে তাকাও, এখন বলো, তুমি কি আমাকে সত্যিই ভালোবাসো? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি, কলেজের প্রথম দিন থেকেই। তাহলে আমাকে প্রপোজ করো এই মুহূর্তে। আচ্ছা ঠিক আছে। ঘর থেকে বের হয়ে আমার ফুলের টপ থেকে একটা তাজা গোলাপ নিলাম, হাঁটু গেড়ে বসলাম, হাতে সেই তাজা গোলাপটি। মিমের চোখের দিকে তাকাতেই দেখলাম সেখানে জল ছলছল করছে, কিন্তু ঠোঁটের কোণে লেগে আছে এক চিলতে ভরসার হাসি। আমি বুক ভরা দম নিয়ে বলতে শুরু করলাম, মিম, এই 2 বছর ধরে একটা কথা পাথরের মতো চেপে রেখেছিলাম নিজের বুকে। ভেবেছিলাম কখনো বলা হবে না, হয়তো এই চিরকুটটা ধুলাবালি মেখেই হারিয়ে যেত। কিন্তু নিয়তি আজ আমাদের এই এক ছাদের নিচে এনে দাঁড় করিয়েছে। আমি কোনো রাজপুত্র নই মিম, আমার খুব বড় কোনো সামর্থ্যও নেই, কিন্তু আমার এই ছোট সংসারে, আমার এই একাকী জীবন, তোমার অভাব আমি প্রতিটা মুহূর্তে অনুভব করেছি। আমি তোমাকে সেই প্রথম দিন থেকে ভালোবেসেছি। আজ সব দ্বিধা ঝেড়ে ফেলে বলছি, মিম, আমি তোমাকে আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আগলে রাখতে চাই। তোমার ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে আমি ছায়া হয়ে পাশে থাকব। তুমি কি এই অনাথ সিয়ামের শূন্য জীবনটা পূর্ণতা দিয়ে ভরিয়ে দেবে? তুমি কি সারা জীবনের জন্য আমার হবে? আমার কথাগুলো শুনে মিম আর নিজেকে সামলাতে পারল না। ওর চোখ দিয়ে দুপুরটা আনন্দাশ্রু গড়িয়ে পড়ল। ও আলতো করে আমার হাত থেকে ফুলটা নিল এবং আমাকে টেনে তুলল। ওর সেই হাসিতে মনে হলো এতদিনের সব কষ্ট এক নিমিষে ধুয়ে মুছে গেল। মিমকে প্রপোজ করার পর দুজন দুজনকে জড়িয়ে ধরে বললাম, ভালোবাসি তোমায়, সারা জীবন এভাবেই তোমার সাথে কাটাতে চাই, আর পরকালেও তোমাকে আমি সাথে চাই। কথা বলার সাথে সাথে হঠাৎ দরজা খুলে গেল। সামনে দাঁড়িয়ে আছে আমার বন্ধু মনির। আমাদের এভাবে দেখে ও বলল, কিরে, তোরা দুজন এভাবে এখানে দাঁড়িয়ে? বন্ধু, আমি তো আমার মনের কথা বলে দিয়েছি। মিমকে নিজের থেকে কিছুটা সরিয়ে নিয়ে বললাম, এটা তো খুব আনন্দের খবর। তোদের মনে হয় ডিস্টার্ব করে ফেললাম? আরে না বন্ধু, কখন আসলি? এই তো এসেই তোদের এখানে আসলাম। আর তো রাতে রান্না করা লাগবে না, আমি খাবার নিয়ে এসেছি। 3 জনের হয়ে যাবে ভালোভাবে। আচ্ছা ভাইয়া বসো, আমি সব কিছু প্রস্তুত করছি। এরপর মনির খাবারগুলো মিমের হাতে দিল। মনির আর আমি বসলাম। তারপর শুরু থেকে শেষ পর্যন্ত সবটা খুলে বললাম মনিরের কাছে। ও বলল, কি বলেছিলাম না তোকে, সবুরে মেওয়া ফলে, যদি ভাগ্যে থাকে তবে একভাবে না একভাবে তা মুছে যাবে। ঠিক বলেছিস। আচ্ছা, তাহলে চল এখন আপাতত খাওয়া দাওয়া করি, আমার খুব খিদে পেয়েছে। আর বাবা তাড়াতাড়ি বাসে ফিরতে বলেছে। চল আগে খাওয়া শেষ করি। তারপর তিনজনে একসাথে খাবার খেলাম। মনির কিছুক্ষণ থেকে চলে গেল। আমি আর মিম আমাদের পড়া শেষ করে কিছুক্ষণ কথা বলে যার যার মতো শুয়ে পড়লাম। পরদিন যথারীতি আমরা দুজন কলেজে গেলাম। কলেজ থেকে আসার পর আমি টিউশনি করতে যেতাম আর মিম বাসায় থাকতো। এভাবেই খুব ভালোভাবে আমাদের দিন কাটছিল। দেখতে দেখতে আমাদের এইচএসসি পরীক্ষা চলে আসলো। পড়ার চাপ বাড়ায় আমার জন্য টিউশনি করাটা বেশ কষ্টের হয়ে দাঁড়ালো, কারণ নিজের পড়া ঠিক রেখে টিউশনি করা খুব কঠিন। তাও আমি মিমের জন্য টিউশনি চালিয়ে গেলাম। এদিকে মিমের সাথে আমার সম্পর্ক আরও গভীর হতে থাকলো। আমরা একে অপরকে ছাড়া একদম থাকতে পারি না। এক মুহূর্তের জন্য চোখের আড়াল হলে ভালো লাগে না। আমি মিমের জন্য সবকিছু করতে রাজি। এখন আমার প্রধান লক্ষ্য মিমের স্বপ্ন পূরণ করা, অর্থাৎ মিমকে ডাক্তার হতে সাহায্য করা। এদিকে আমাদের পরীক্ষা শুরু হয়ে গেল। ভালোভাবে প্রস্তুতি নিয়ে দুজনে পরীক্ষা দিলাম। 1 মাস পর আমাদের পরীক্ষা শেষ। আমরা দুজনেই পরীক্ষা নিয়ে খুব খুশি, কারণ পরীক্ষা খুব ভালো হয়েছে। আমি মিমকে জিজ্ঞেস করলাম, মিম, এখন তুমি কি করতে চাও? আমি ডক্টর হতে চেয়েছিলাম, তবে আমি চাই না আমার স্বপ্নের জন্য তুমি এতটা বোঝা কাঁধে নাও আর কষ্ট করো। তাই আমি এখন আর সেই স্বপ্ন পূরণ করতে চাই না। কে বলেছে আমার কষ্ট হবে? আর তাছাড়া তুমি মানেই তো আমি।
যে কোনো একজন প্রতিষ্ঠিত হলেই অন্যজন সফল, আর এক্ষেত্রে আমি চাই তুমি প্রতিষ্ঠিত হও। কথাটা শুনে মিমের চোখে অশ্রু চলে আসলো। তাকে জড়িয়ে ধরে আমি বললাম, আরে পাগলি, কাঁদে না, আমি বই এনে দিচ্ছি, তুমি আবার পূর্ণ মনোযোগ দিয়ে পড়াশোনায় মন দাও। চলো আজকে কোথাও থেকে ঘুরে আসি। চলো যাই। এরপর আমি আর মিম পাশের পার্ক থেকে ঘুরে আসলাম। আমাদের হয়তো টাকা কম, কিন্তু ভালোবাসাটা অনেক বেশি। দেখতে দেখতে রেজাল্ট দিলেও আমি আর মিম খুব ভালো রেজাল্ট করলাম। সব সাবজেক্টে A+ পেলাম। মিম রেজাল্ট পেয়ে খুব খুশি। আমি ওকে ছোট্ট একটা উপহার দিলাম, একটা হাত ঘড়ি। মিম এই রেজাল্ট নিয়ে ঢাকা মেডিকেলে চান্স পেল। আমিও রাজশাহী মেডিকেল কলেজে চান্স পেয়েছিলাম, কিন্তু একসাথে দুজনের পড়াশোনার খরচ চালানোর সামর্থ্য আমার নেই, তাই নিজের স্বপ্নগুলো নিজ হাতে বিসর্জন দিলাম। কিছুদিন পর মিমের ভর্তির আবেদন করতে হবে এবং ভর্তির টাকা জোগাড় করতে হবে, তাই আমি বসে না থেকে বিভিন্ন কাজ করতে শুরু করলাম। সারাদিন হাড়ভাঙ্গা খাটুনি খেটে বিকেলে বাসায় এসে কোনো মতে ফ্রেশ হয়ে আবার টিউশনি করতে যেতাম। আমি বাইরে কি কাজ করি মিম তা জানতো না, তবুও আমার ওই খাটুনি দেখে মিম বলল, সিয়াম, তোমার এই পরিশ্রম আর কষ্ট আমি সহ্য করতে পারছি না। আরে এটুকু কিছুই না, তোমার স্বপ্ন পূরণ করতে আমি নিজের সবকিছু দিয়ে দিতে রাজি। আমার কাছে এখন সবকিছুর ঊর্ধ্বে তোমার স্বপ্ন। এতটা ভালোবাসো আমায়? তোমায় কতটা ভালোবাসি তা কিভাবে বোঝাবো? শুধু এটুকু জেনে রেখো, নিজের জীবনের চেয়েও আমি তোমায় বেশি ভালোবাসি। আমিও তোমাকে ঠিক ততটাই ভালোবাসি। আচ্ছা, আমার ভর্তির সব কিছু একটু খোঁজ নিয়ে দেখো তো। মিমের কাছ থেকে বিদায় নিয়ে আমি সব খোঁজখবর নিতে গেলাম। ফিরে এসে জানলাম ভর্তি পরীক্ষার মাত্র 3 দিন বাকি। আমি টিউশনি সব বেতন অগ্রিম নিয়ে নিলাম। বাসায় এসে মিমকে সবকিছু গুছিয়ে নিতে বললাম। পরদিন মনির, আমি আর মিম ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। পৌঁছানোর পর মনির ওর কাজে চলে গেল। আমি আর মিম একটা হোটেলে উঠলাম। মিমকে খুব চিন্তিত লাগছিল, তাই ওকে সান্ত্বনা দিলাম। পরদিন পরীক্ষা হলো এবং যথারীতি সব শেষ হলো। মিমের পরীক্ষা নাকি প্রত্যাশার চেয়েও ভালো হয়েছে। কাজ শেষ হওয়ায় আমরা আবার টাঙ্গাইলে ফিরে এলাম। এখন শুধু ফলাফলের অপেক্ষা। সময় পানির মতো বয়ে যাচ্ছিল। একদিন সারা দিন কাজ শেষে বাসায় ফিরতে মিম হঠাৎ আমাকে জড়িয়ে ধরল। আরে মিম, আজ খুব খুশি মনে হচ্ছে, কারণ কি? আজ আমার ভর্তি পরীক্ষার ফলাফল দিয়েছে, আমি চান্স পেয়ে গেছি। তবে তবে কি বলো? ভর্তি হতে প্রায় 50,000 টাকা লাগবে। আরে এটা নিয়ে চিন্তা করো না, আমি যে কোনোভাবে ম্যানেজ করে ফেলবো। আমার কাছে জমানো সর্বমোট 71,000 টাকার মতো ছিল। সেই টাকা নিয়ে আমি মিমের কাছে যাচ্ছিলাম, ঠিক তখনই মনির এসে হাজির। ও বলল, কিরে, কোথায় যাচ্ছিস সেভাবে? মিমের ভর্তির জন্য টাকা লাগবে, তাই নিয়ে যাচ্ছিলাম। মিম ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে। বলিস কিরে ভাই, ভাবি মেডিকেলে চান্স পেয়েছে? আচ্ছা চল তাহলে একসাথেই যাই। চল যাই। তারপর আমরা দুজনে মিমের কাছে এলাম। আমি বললাম, মিম, বলেছিলাম না আমি সব কিছুর ব্যবস্থা করে ফেলবো? এই দেখো তোমার ভর্তির টাকা। সত্যি? এই দেখো, টাকাগুলো এখন তোমার কাছে রেখে দাও। আমরা কাল পরশু তোমাকে ভর্তি করতে যাব। আচ্ছা ঠিক আছে, দাও। মিম আরো কিছু হয়তো বলতে চেয়েছিল, কিন্তু মনির পাশে দেখায় বলতে পারলো না। তারপর আমি আর মনির একটু বাইরে আসলাম। রাতে মনির ওর বাসায় চলে গেল। আমি নিজের রুমে এসে মিমের সাথে একসাথে খাওয়া দাওয়া শেষ করে যার যার মতো ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে আমরা চলে গেলাম ভর্তির যাবতীয় ঝামেলা শেষ করতে। ভর্তি সম্পন্ন করতে প্রায় 1 সপ্তাহ লেগে গেল। তবে এখানে একটা সমস্যা দেখা দিল। মেডিকেলে পড়ার জন্য মিমকে এখানেই থাকতে হবে, কিন্তু এখানে আমাদের কোনো আত্মীয় স্বজনও নেই। উপায় না দেখে আমি মনিরকে ফোন করলাম। মনির, একটা বিপদে পড়লাম রে। কি বিপদ বলতো? আমি সবটা খুলে বললাম। আমি জানতাম এমন কিছু হবে, তাই তোদের জন্য একটা বাসা ভাড়া নিয়েছি, আর তোর জন্য 2টা টিউশনিও ঠিক করেছি। তবে একটা সমস্যা আছে। কি সমস্যা? তুই তো জানিস ঢাকা শহরে বাসা ভাড়া পাওয়া খুব কঠিন। ফ্যামিলি ছাড়া বাসা ভাড়া দেয় না। আমি মিথ্যে বলেছি যে তোরা স্বামী স্ত্রী, তোদের একটু অভিনয় করে চলতে হবে। আর 2টা টিউশনি থেকে মাসে 20,000 টাকা পেয়ে যাবে। ওরা বেশ ধনী। যেহেতু ফোনটা লাউড স্পিকারে ছিল, মিম সব শুনতে পেল। সে ইশারায় আমাকে জানালো যে স্বামী স্ত্রী পরিচয় থাকতে তার কোনো অসুবিধা নেই। আমি মনিরকে জানালাম, মনির, আমাদের কোনো সমস্যা নেই, তুই দ্রুত ব্যবস্থা কর। মনির আশ্বস্ত করে বলল, ঠিক আছে ভাই, কোনো চিন্তা করিস না, আমি থাকতে ভয় নেই। তারপর বাসা থেকে প্রয়োজনীয় সব জিনিস নিয়ে নতুন বাসায় উঠলাম।
আস্তে আস্তে সব কিছু স্বাভাবিক হতে লাগলো। আমি টিউশনের পাশাপাশি বিভিন্ন কাজ করতাম, আর মিম নিয়মিত পড়াশোনা চালিয়ে যাচ্ছিল। আমাদের দিনকাল বেশ ভালোই কাটছিল। তবে প্রথম সেমেস্টার পরীক্ষার পর মিমের ব্যবহার পরিবর্তন আসতে শুরু করলো। এখন সে কেমন যেন ঠিকমতো কথা বলে না। আমি জানি মেডিকেলের স্টুডেন্টরা পড়াশোনার খুব ব্যস্ত থাকে, কিন্তু তাই বলে এমন আচরণ করা ঠিক না। আমি তাও মানিয়ে নিলাম। মিমের পড়াশোনার খরচ আর সংসার চালাতে আমি হিমশিম খাচ্ছিলাম, ধার দেনা করে চলছিলাম। এমন অবস্থায় একদিন মিম এসে বলল, সিয়াম, আমার কিছু টাকা লাগবে, সামনে পরীক্ষা, আর কিছু জিনিস কিনা দরকার। কত টাকা লাগবে বলো? এই ধরো 50,000 টাকার মতো। এত টাকা এখন কোথায় পাবো? আর কি এমন কিনতে হবে যে এত টাকা লাগবে? অনেক কিছু আছে, তুমি অল্প শিক্ষিত মানুষ, এসব বুঝবে না। মিমের এই পরোক্ষভাবে অশিক্ষিত বলাটা আমার খুব খারাপ লাগলো। আমি বললাম, আমার কাছে এখন টাকা নেই, কিছুদিন সময় লাগবে। সে জেদ ধরে বলল, আমি কিচ্ছু জানি না, কালকের মধ্যে আমার টাকা চাই। টাকা দিতে পারবে না তো মেডিকেলে ভর্তি করালে কেন? এভাবে তর্কের এক পর্যায়ে আমাদের মধ্যে মনোমালিন্য হলো। মিম তার রুমে চলে গেল, আর আমি মন খারাপ করে নিজের রুমে আসলাম। কি করব ভাবতে ভাবতে মনিরকে কল করলাম, কিন্তু ওর ফোন বন্ধ পেলাম। অবশেষে আমি একটা কঠিন সিদ্ধান্ত নিলাম। বাবা মায়ের শেষ সম্বল আমাদের বাড়িটা বিক্রি করে দেব। আমি মিমের দরজায় কড়া নাড়লাম। মিম, রাতে শুধু নিজের জন্য রান্না করো। আমি আজ ফিরবো না, কাল ফিরবো। যাও যাও, আমার রান্না করতে বয়েই গেছে। আমি বাসের টিকিট কেটে টাঙ্গাইলে চলে গেলাম। পরিচিত এক বড় ভাইয়ের কাছে আমার জমিটা খুব কম দামে বিক্রি করে দিলাম, যার বাজার মূল্য অন্তত 30 লাখ টাকা হতো। তা আমি অর্ধেক দামে বিক্রি করে দিয়েছি। পরদিন সন্ধ্যায় ফিরে মিমকে 50,000 টাকা দিলাম এবং বাকি টাকা নিজের কাছে রাখলাম। আমি বললাম, মেম, আমি তোমাকে খুব ভালোবাসি, তবে সব সময় আমার কাছে টাকা থাকে না, তাই প্লিজ আমাকে একটু সময় দিও। তোমার ছোট ছোট কথাগুলো আমাকে খুব কষ্ট দেয়। মিম অনুতপ্ত হয়ে বলল, সরি সিয়াম, আমার মাথা ঠিক ছিল না, আমি খুব টেনশনে ছিলাম। পরদিন সকালে মনির এলো। মিম নাস্তা বানিয়ে আমাদের খাইয়ে মেডিকেলে চলে গেল। আমি গত দুদিনের সব ঘটনা মনিরকে খুলে বললাম। ভাই, আমি বলি কি, তুই একটু সাবধানে খরচ কর। আমার মনে হয় মিম তোকে ভালোবাসে না, শুধু টাকার জন্য তোর সাথে আছে। না রে ভাই, আমি মিমকে বিশ্বাস করি, এমনটা হবে না। সেদিন সন্ধ্যায় মনের টাঙ্গাল চলে গেল। আমি টিউশনি সেরে রাতে বাসায় ফিরতে মিম বলল, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি আর এভাবে চলতে পারছি না। বাসার কাজ করতে করতে আমার পড়াশোনা ক্ষতি হচ্ছে। আমি এখন হোস্টেলে থাকতে চাই। তোমার কোনো কাজ করতে হবে না মিম, আমি সব করে দেব। প্লিজ তুমি হোস্টেলে যাওয়ার কথা বলো না। আসলে তোমাকে কাজ করতে দেখলে আমার খুব খারাপ লাগে। আমি নিজেকে ধরে রাখতে পারি না। তুমি বোঝার চেষ্টা করো। মিমের সিদ্ধান্ত, সে আর এখানে থাকবে না, হোস্টেলে থেকে পড়াশোনা করবে। আমি অনেক বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। মিম এমন সব ভাষা ব্যবহার করলো যা শুনে আমার বুকটা ক্ষত বিক্ষত হয়ে গেল। অবশেষে আমি মেনে নিলাম। আমি বললাম, মিম, যখন তুমি থাকবে না তখন আর জোর করতে পারছি না। কোনো অধিকারের কথা আমার জানা নেই। বুঝতে পারলো আমার খুব কষ্ট হয়েছে, কিন্তু তবুও মিম কিছু প্রকাশ করলো না। আচ্ছা, আমি ভালো কোনো হোস্টেলের খোঁজ করছি, মনটা ভার করে বললাম। আমি একটা ভালো হোস্টেলের কথা জানি। আমাদের বান্ধবী নাবিলা থাকে ওখানে। ও, আগে থেকে খোঁজ নিয়েছো? আচ্ছা ঠিক আছে, কবে উঠবে সেখানে? আজকে মাসের 25 তারিখ, একদম 1 তারিখে উঠবো আমি। আচ্ছা ঠিক আছে, আমাকে হোস্টেলের মালিকের নম্বর দাও, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। তারপর মিমের কাছ থেকে হোস্টেলের মালিকের কার্ড নিয়ে ফোন করলাম এবং কথা বলে সব কিছু ঠিকঠাক করলাম। আজ 1 তারিখ। আজকে মিম হোস্টেলে চলে যাবে। এই কয়দিনে আমি ওকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই পারলাম না। অবশেষে আজ ওকে হোস্টেলে দিয়ে আসলাম। নাবিলাকে বলে আসলাম সেজন্য মিমের সাথে সবসময় থাকে আর ওর খেয়াল রাখে। এদিকে আমি বাসায় এসে চিন্তা করলাম, আমাকেও কিছু করতে হবে। বসে বসে সব টাকা খরচ করলে হবে না। তাই মনিরের সাথে করা পরিকল্পনা অনুযায়ী একটা রেস্টুরেন্ট খোলার উদ্যোগ নিলাম। পরিচিত কিছু বেকার ছোট ভাইকে নিয়ে একটা দোকান ভাড়া করে রেস্টুরেন্ট খুলে ফেললাম। শুরুতে আমি যেসব রান্না পারি তা দিয়েই কাজ চালাচ্ছি, আর একজন ভালো রাঁধুনির খোঁজ করছি। এর মাঝে প্রতিদিন মিমের সাথে দেখা করতে যেতাম, কিন্তু একদিন মিম আমাকে ডেকে বলল, কাল থেকে আর এখানে আসবে না। এটা তোমার বাসা না যে যখন তখন চলে আসবে। তোমাকে এক নজর না দেখলে আমার ভালো লাগে না। আমাকে দেখার জন্য সারাটা জীবন পাবে। প্লিজ এখন আমার কথাটা শোনো। তাহলে আমি প্রতি সপ্তাহে আসবো? আই, কি বলছি তোর কানে চায় না?
বেহায়া লোক একটা। তুই ছাড়া আর কোনো ছেলে এই মহিলা হোস্টেলে আসে বলতো? তুই কিছু বুঝিস না? আমি আর কিছু বলার মতো অবস্থায় ছিলাম না, চুপচাপ মাথা নিচু করে চলে আসছিলাম। তখনই পিছন থেকে ও বলল, আমাকে টাকা পাঠানোর কোনো প্রয়োজন নেই। আমি এখানে কিছু জুনিয়রদের পড়ি, নিজের খরচ নিজেই চালাতে পারবো। আমি এক পলক তাকালাম মিমের দিকে, তারপর আবার হাঁটা ধরলাম। আজ আমার খুব কষ্ট হচ্ছে। মিমের এই ব্যবহারটা আমি মানতে পারছিলাম না, তবুও আমি কারো কাছে কিছু প্রকাশ করলাম না। নিজেকে যতটা সম্ভব স্বাভাবিক করে রেস্টুরেন্টের কাজে মনোযোগ দিলাম। 2 সপ্তাহ পর এক শুক্রবার রেস্টুরেন্টে খুব ভিড় হলো। তারপর থেকে আস্তে আস্তে নিয়মিত কাস্টমার আসতে শুরু করলো। 2 জন রাঁধুনি নিয়োগ দিলাম। সবকিছু ঠিকঠাক চলছিল, শুধু আমি ঠিক থাকতে পারছিলাম না। মিমের ব্যবহার আমাকে ভিতর থেকে খুব লেখাচ্ছিল। এদিকে মিম সিয়ামের সাথে এমন ব্যবহার করার পর রুমে এসে খুব কাঁদে। সে সিয়ামকে নিজের চেয়েও বেশি ভালোবাসে। আজকের এই কঠোর ব্যবহার তাদের ভালোবাসার জন্যই। সিয়ামের আশেপাশে থাকলে মিম পড়াশোনায় মনোযোগী হতে পারে না। মিম ডাক্তার হলে তাদের বাকি জীবনটা খুব ভালোভাবে কাটবে, এই ভেবে তার এমন আচরণ। মিমকে কাঁদতে দেখে নাবিলা তাকে সান্ত্বনা দেয়। আমি সবসময় রেস্টুরেন্টের কাজে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করতাম, তবে এই বেহায়া মনটা মানে না, বারবার মিমের কাছে ছুটে যায়। এদিকে মনিরেরও খোঁজ নেই। এভাবে দিন, সপ্তাহ, মাস পার হচ্ছিল, তবুও মিমের কথা সবসময় মাথায় ঘুরতো। আমি সহ্য করতে না পেরে দূর থেকে মিমকে এক নজর দেখার জন্য যেতাম আর নাবিলার মাধ্যমে খোঁজখবর রাখতাম। 6 বছর পর মিমকে ছাড়া খুব কষ্টে আমার এই 6টি বছর কেটেছে। এর মধ্যে 2 বছর আগে এক দুর্ঘটনায় আমার রেস্টুরেন্ট পুরো ছাই হয়ে যায়। আমি একদম নিঃস্ব হয়ে গিয়েছিলাম। তবে আমার এইচএসসি পরীক্ষার সার্টিফিকেট থাকায় মনির আমাকে একটা চাকরি জুটিয়ে দেয়, যা দিয়ে কোনো মতে পেট চলে। মিম এখন বড় ডাক্তার হয়েছে, সে এখনও আমার কোনো খোঁজ নিল না। আমার কথা কি তার আদৌ মনে আছে, নাকি সব ভুলে গেছে? কিছুদিন পর নাবিলার কল এলো আমার ফোনে। সিয়াম, কেমন আছিস রে? তোর বাসায় গিয়েছিলাম আজ, কিন্তু পেলাম না। বাড়ি পানি পড়লো, তুই নাকি অনেক আগেই বাসা ছেড়ে দিয়েছিস। এই তো আছি কোনো রকম। শোন, যে জন্য তোকে খুঁজছিলাম, আমরা তো অনেক পুরনো বন্ধু। আগামী 6 তারিখ আমার বিয়ে। তোকে কার্ড দেওয়ার জন্যই গিয়েছিলাম। তোর জন্য একটা সারপ্রাইজ আছে, চলে আসিস। আমার ঠিকানা আগেরটাই। আচ্ছা, আসার চেষ্টা করব। মিমের কি খবর? ওর কি আমার কথা একটিবারও মনে পড়ে না? ওর সাথে যোগাযোগ নেই। আচ্ছা, মন খারাপ করিস না, সময় মতো চলে আসিস। তুই না আসলে কিন্তু আমি খুব মন খারাপ করব, আর সারপ্রাইজটাও দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, ঠিক সময় চলে আসব। আজ 3 তারিখ, বেতন পেলাম আজ। নাবিলার বিয়েতে যাওয়ার জন্য একটা পাঞ্জাবি কিনলাম, একটা গিফট নিলাম, আর নিজের জন্য ওষুধ কিনলাম। রেস্টুরেন্ট হারানোর পর থেকে দুশ্চিন্তায় আমি অনেকটাই অসুস্থ হয়ে পড়েছি। ডাক্তার বলেছে বেশি টেনশন করলে আমি বেশি দিন বাঁচবো না, কিন্তু কি করব, আমার তো কোনো পথ নেই। আমি মনিরকে কল করলাম। মনির, কেমন আছিস ভাই? এই তো ভাই, ভালো আছি। শোন, আমি তোকে কল দিতাম। তোর অফিসের বসের কাছ থেকে 3 দিনের ছুটি নিয়ে নিয়েছি, 6 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত। কারণ 7 তারিখে আমার জন্য মেয়ে দেখতে যাবে বাবা মা। তুই না গেলে কি হয়? ভালো করেছিস। 6 তারিখ তোকে একটু আমার সাথে দেখা করতে হবে, তাড়াতাড়ি চলে আসবি কিন্তু। আচ্ছা ঠিক আছে। 6 তারিখ আমি আর মনির নাবিলার দেওয়ার ঠিকানায় পৌঁছে গেলাম। গিয়ে দেখি বিশাল আয়োজন। নাবিলার বাবা আমাকে দেখে বলল, আরে সিয়াম জি, কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ ভালো আছে আঙ্কেল, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আচ্ছা বাবা, মেহমানদেরকে রিসিভ করতে হবে, তোমার সাথে পরে কথা হবে। ভিতরে যাও, নাবিলা ভিতরে আছে। আচ্ছা আঙ্কেল। আমরা ভিতরে গিয়ে নাবিলার সাথে দেখা করলাম। কিছুক্ষণ কথা বলার পরও ও বলল, আচ্ছা সিয়াম, তোর সারপ্রাইজটা নিবি না? আচ্ছা দেখি কি সারপ্রাইজ। আচ্ছা, চোখ বন্ধ কর। তারপর আমি নাবিলার কথা মতো চোখ বন্ধ করলাম। একটু পর নাবিলা চোখ খুলতে বলল। চোখ খুলে যা দেখলাম তাতে আমি স্তব্ধ হয়ে গেলাম। গেট দিয়ে মিম আমার দিকে আসছে। এতদিন পর মিমকে দেখে আমি এতটাই খুশি হলাম যে তা ভাষায় প্রকাশ করার মতো না। তবে মিমের পাশে একটা ছেলেকে দেখে আমার একটু খারাপ লাগলো। মিমের সাথে অন্য কাউকে আমি সহ্য করতে পারি না। আমার আরও বেশি খারাপ লাগলো যখন দেখলাম ছেলেটা মিমের হাত ধরে এদিকে আসছে। আমি খুব টেনশন করতে থাকলাম, ছেলেটা কে হতে পারে। একটু পর মিম এসে এমন ভাব করলো যেন সে আমাকে চেনেই না। তখন নাবিলা বলল, মিম, দেখ তো কি চিনতে পারিস কিনা। কেউ? আমি তো চিনতে পারলাম না। ও হচ্ছে তোর সিয়াম। ও হাই সিয়াম, কেমন আছো?
আসলে তুমি যদি আমাকে সাহায্য না করতে তাহলে আমি এত দূর আসতে পারতাম না, আর তার জন্য ধন্যবাদ। মিমের কথা শুনে আমি প্রচণ্ড কষ্ট পেলাম। আমি আর সহ্য করতে পারছিলাম না। কাঁপা কাঁপা গলায় বললাম, মিম, তুমি কি সব কিছু ভুলে গেছো? আমাদের ভালোবাসার সব স্মৃতি? আসলে তখন আমি ভালোবাসার মানে ঠিকমতো বুঝতাম না। ওটা ছিল সেফ ভালো লাগা। আর আমি খুব দুঃখিত যে তোমার সাথে যোগাযোগ করতে পারিনি। ও আচ্ছা, ও হচ্ছে আমার হবু বর নয়ন। আমি আর কোনো কিছু শুনতে পারলাম না। সব কিছু আমার সহ্য সীমার বাইরে চলে যাচ্ছিল। আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালাম না। চোখের পানি লুকিয়ে এক দূরে সেখান থেকে চলে আসছিলাম। মনির পিছন থেকে আমাকে ডাকছিল, কিন্তু আমি কোনো কিছু না শুনে ডানে মামে না থেকে সোজা বাড়িতে চলে আসলাম। আমি কিছু ভাবতে পারছিলাম না, আমার চোখ বন্ধ হয়ে আসছে। চোখের নোনা পানিতে পাঞ্জাবি ভিজে একাকার। আমি কখনো ভাবিনি মিম আমার সাথে এমনটা করবে। মিমের উপর আমার অগাধ বিশ্বাস ছিল। একসময় আমার দেহ একদম নিস্তেজ হয়ে পড়ে। এদিকে সিয়ামকে এভাবে চলে যেতে দেখে মনির ডাকলো, কিন্তু সিয়াম থামলো না। তখন মনির মিমকে উদ্দেশ্য করে বলল, ছি ছি, আমার বন্ধু তোমাকে খুব বিশ্বাস করতো, সবসময় তোমার কথা চিন্তা করতো। তুমি যখন ওকে হোস্টেলে যেতে নিষেধ করেছিলে তখন ও শত কাজ থাকার পরেও তোমার এক নজর দেখার জন্য দূরে দাঁড়িয়ে থাকতো। আমি আসলে মনির মিমকে থামিয়ে দিল। চুপ, কোনো কথা হবে না। আমি বলিনি ওর যখন রেস্টুরেন্টে আগুন লাগলো তখনও ভেঙে পড়েছিল। শুধুমাত্র তোমাকে বিয়ে করে ভালো রাখার জন্য সেই অবস্থা থেকেও ও আবার ঘুরে দাঁড়িয়েছে। ওর খুব স্বল্প বেতনের চাকরি, তবুও সে তোমার জন্য টাকা জমাতো যেন একটা ব্যবসা শুরু করতে পারে এবং তোমার কাছে কখনো টাকা চাইতে না হয়। তোমাকে নিয়েও কত সুন্দর স্বপ্ন দেখে, তোমার জন্য জীবন দিতে রাজি। আর তুমি কি করলে? ছি, তোমার পর ঘৃণা লাগছে। ও কি করে নাই তোমার জন্য? হ্যাঁ, নিজের বাবার বাড়ি বিক্রি করে তোমার পড়ালেখা চালিয়েছে, আর তুমি ওর সাথে কি করলে? তখনই মিম কেঁদে কেঁদে বলে উঠল, আমরা আসলে এমনটা চাইনি। আমিও সিয়ামের সাথে কোনো প্রতারণা করিনি। আমি সিয়ামকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসি। শুধুমাত্র একটু সারপ্রাইজ দেওয়ার জন্য এমনটা করা। আসলে শেষের কথাগুলো আমাদের প্ল্যানের অংশ ছিল না। ওগুলো নয়নের কথা মতো হয়েছে। ও দেখতে চেয়েছিল সিয়াম কেমন রিয়াক্ট করে। মানুষের ফিলিংস নিয়ে এরকম করে খেলা কিরকম প্ল্যান? এমন কোনো প্র্যাঙ্ক তোমাদের করা উচিত হয়নি। আমার বন্ধুর কিছু হলে আমি তোমাদের ছাড়বো না। এটুকু বলে মনির সেখান থেকে দ্রুত চলে যেতে শুরু করলো। মিম আর্তনাদ করে বলল, আমাকে নিয়ে চলো, আমিও যাব আমার সিয়ামের কাছে। ওর পা ধরে ক্ষমা চাইবো। এমনটা করা আমার একদম উচিত হয়নি। তাড়াতাড়ি চলো, দেখি সিয়াম আবার কি থেকে কি করে ফেললো। তারপর মিম, মনির আর নয়ন দ্রুত সিয়ামের বাসার উদ্দেশ্যে রওনা দিল। সেখানে পৌঁছে মনির দেখল সিয়ামের রুমের দরজা ভেতর থেকে আটকানো। অনেক ডাকাডাকির পরও যখন দরজা খুলল না, তখন বাসার মালিকের কাছ থেকে ডুপ্লিকেট চাবি নিয়ে আসা হলো। দরজা খুলে তারা দেখল সিয়াম মেঝেতে অচৈতন্য অবস্থায় পড়ে আছে। দৃশ্যটা দেখে মিমের বুক মোচড় দিয়ে উঠল। দ্রুত সিয়ামের পাশে গিয়ে দেখল সিয়ামের নাক দিয়ে রক্ত বের হচ্ছে। পালস খুব ক্ষীণ আর শ্বাস প্রশ্বাসও ধীর হয়ে আসছে। মিম চিৎকার করে বলল, তাড়াতাড়ি হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করো। সবাই মিলে সিয়ামকে হাসপাতালে নিয়ে গেল। তাকে চেক আপের জন্য ভেতরে নেওয়া হলো। মিম সাথে যেতে চাইলেও অতিরিক্ত কান্নাকাটি করায় ডাক্তার তাকে ভেতরে যেতে নিষেধ করলেন। ডাক্তার চলে যাওয়ার পর মিম বসে বসে বিলাপ করছিল। সব দোষ আমার। আমি কেন ওদের কথা শুনে ওর সাথে এই প্র্যাঙ্কটা করতে গেলাম? সব দোষ আমার। তখনই পাশ থেকে নয়ন কেমন একটা তাচ্ছিল্যের স্বরে বলল, বুঝি না, তুই ওই গরিব ছেলের মধ্যে কি পেয়েছিস? আনস্মার্ট খ্যাত একটা। আমাকে দেখ, আমি কত স্মার্ট হ্যান্ডসাম, আর আমার কত টাকা। আমাকে ভালোবাসা বাদ দিয়ে কার পিছনে পড়ে আসিস? কথাটা শোনা মাত্রই মিম নয়নের গালে কষে 4টা থাপ্পড় বসিয়ে দিল। তারপর চিৎকার করে বলল, তোর সাহস তো কম না? তুই কাকে কি বলছিস জানিস? আমার এই ডক্টর হওয়ার পিছনে সিয়ামের কতটা অবদান তুই জানিস না। নিজের প্রত্যেক বাড়ি বিক্রি করেও আমার পড়াশোনার খরচ চালিয়েছে। আমার জন্য নিজের সোনালী ভবিষ্যৎ অন্ধকার করেছে সে। আর তাকে তুই আনস্মার্ট বলছিস? হ্যাঁ, তুই তো বড়লোক বাবার অবাধ্য সন্তান। তুই তাকে কি বুঝবি? আর কোনো দিন আমার সামনে আসবি না। চলে যা এখান থেকে।
তোর এই ব্যবহার আমার মনে থাকবে। তুই কেমন প্রেমিকা যে অন্যের কথা শুনে নিজের ভালোবাসাকে কষ্ট দেয়? তুই প্রেমিকা হওয়ার যোগ্যতা রাখিস না। আমি যাচ্ছি। সিয়াম তোকে হয়তো আর কোনো দিন মেনে নেবে না। যদি বেঁচে থাকে আর যদি না বাঁচে, আমার সাথে যোগাযোগ করিস, আমি বিয়ে করে নিব। মুখ সামলে কথা বল। নয়ন আর কিছু না বলে চলে গেল। মিম খুব দুশ্চিন্তা করছে সিয়ামকে নিয়ে। কিছুক্ষণ পর ডাক্তার মিমকে চেম্বারে ডাকলেন। আসতে পারি স্যার? আসুন মিস, আপনিও একজন ডক্টর, আপনার কাছে কিছু লুকাবো না, রিপোর্টগুলো দেখলেই বুঝতে পারবেন। এই নিন। রিপোর্টগুলো হাতে নিয়ে মিম ধপাস করে চেয়ারে বসে পড়ল। রিপোর্টে দেখা গেছে সিয়ামের ম্যাসিভ ব্রেন স্ট্রোক হয়েছে এবং মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। অপারেশন সম্ভব, তবে বাঁচার সম্ভাবনা মাত্র 10 থেকে 20%। ম্যাম, আপনি ওনাকে দ্রুত বিদেশে নেওয়ার ব্যবস্থা করুন, নয়তো পরিস্থিতি আরও খারাপ হতে পারে। আমি দেখছি কি করা যায়। সিয়ামের রিপোর্টগুলো দেখে মিম প্রচণ্ড ভেঙে পড়ে। তার উপর ডাক্তার সরাসরি বলে দেন সিয়ামকে বিদেশে নেওয়ার ব্যবস্থা করতে। মিম চেম্বারের বাইরে এসে মনিরকে সবটা খুলে বলে। শুনে মনির বলে, আমার কাছে 5 লক্ষ টাকার মতো আছে। সামনে আমার বিয়ে, তাই দিনমোহরের টাকা হিসেবে জমাচ্ছিলাম। তবে আমার ভাইয়ের চেয়ে এই টাকা বড় নয়। আমার কাছেও কিছু টাকা আছে, আগে সিয়ামের সব ব্যবস্থা করি, নয়তো দেরি হয়ে যাবে। প্লিজ মনি, তুমি একটু আমার সিয়ামের সাথে থাকবে। আমি যাব না তো কে যাবে? তুমি বলো দ্রুত কি কি করতে হবে। সিয়ামকে এই অবস্থায় দেখে মনিরের চোখের পানি বাদ মানছে না। এরপর মিম তার সহকর্মী ডাক্তারদের সাথে আলাপ করে 5-6 ঘন্টার মধ্যেই সব গুছিয়ে ফেলে। সিয়ামকে যে কোনো মূল্যে সুস্থ করতে হবে, এই সংকল্পে নিজেকে শক্ত করে মিম। রাত 8টায় মেডিকেল হেলিকপ্টারে করে তারা সিয়ামকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেয়। দীর্ঘ যাত্রার পর তারা গন্তব্যে পৌঁছায়। মিমের এক বান্ধবী সেই হাসপাতালেই কর্মরত। রিপোর্টগুলো দেখে তারা দ্রুত অস্ত্রোপচারের প্রস্তুতি নেয়। মিম নিজেও সিয়ামের অস্ত্রোপচারে অংশ নেয়। সুদীর্ঘ 3 ঘন্টার সফল অস্ত্রোপচার শেষ হয়। তবে সংখ্যা থেকে যায়, যদি 72 ঘন্টার মধ্যে জ্ঞান না ফেরে তবে সিয়াম কোমায় চলে যেতে পারে। তখন হুঁশ ফিরবে কিনা তা অনিশ্চিত। আল্লাহ ভরসা করে সিয়ামকে বেডে দেওয়া হয়। সময় পার হলেও সিয়ামের কোনো উন্নতি দেখা যাচ্ছিল না। মনির বাইরে বসে দোয়া করছে আর মিম ভেতরে সিয়ামের পাশে বসে দিন রাত সেবা করছে, সাথে নিজেকে সব কিছুর জন্য দোষারোপ করছে। কিছুক্ষণ পর একজন নার্সকে সিয়ামের দায়িত্বে রেখে মিমের বান্ধবী ইসরাত তাদের জোর করে বাসায় নিয়ে যায় এবং অনেক বুঝিয়ে খাইয়ে দেয়। খাওয়ার পর মিম আবার সিয়ামের পাশে ফিরে আসে। দেখতে দেখতে 72 ঘন্টা পার হয়ে গেল, কিন্তু সিয়ামের অবস্থার কোনো পরিবর্তন নেই, উন্নতিও নেই, অবনতিও নেই। আরও 1 সপ্তাহ পর্যবেক্ষণে রাখার পর ডাক্তাররা তাকে হাসপাতাল থেকে রিলিজ দিয়ে দেন। ডাক্তার বলেন, খুব যত্ন সহকারে রাখলে হয়তো দ্রুত সুস্থ হয়ে উঠতে পারে, বাকিটা আল্লাহর ইচ্ছা। হাসপাতালের বিল পরিশোধ করে যাবতীয় কাগজপত্র নিয়ে মিম আর মনির সিয়ামকে নিয়ে দেশে ফিরে আসে। সিয়ামকে মিমের কাছে রাখা হয়, কারণ মিম একজন ডাক্তার এবং সিয়ামের প্রিয়তমা। মিম আর ইসরাত মনিরের একটি টাকাও খরচ করতে দেয়নি। দেশে ফেরার পর মিম নিজের ডিউটি কমিয়ে সারাক্ষণ সিয়ামের সেবা করতে শুরু করে। ধীরে ধীরে মিমের জমানো সব টাকা ফুরিয়ে আসে। তখন মনির বুদ্ধি দেয়, মিমের ডিউটি 6 ঘন্টা থেকে কমিয়ে 3 ঘন্টা করা যায় কি না। মিম সেই অনুযায়ী দরখাস্ত করে 3 ঘন্টা ডিউটি করার অনুমতি নেয়। এই 3 ঘন্টা মনির সিয়ামের পাশে থাকে, বাকি সময়টুকু মিম নিজেই থাকে। এভাবেই দিন কাটছিল। একদিন ডিউটি থেকে ফেরার পর সিয়ামকে চেক আপ করার সময় মিম দেখতে পায় সিয়ামের ডান হাতের আঙ্গুল নড়ছে। এটা দেখে মিমের আশা আরও মজবুত হয় এবং সে অত্যন্ত খুশি হয়। দেখতে দেখতে আরও 1 মাস কেটে যায়। মিমের অসামান্য যত্নে আল্লাহর রহমতে সিয়ামের জ্ঞান ফেরে। এদিকে পারিবারিক চাপে মনির প্রতিদিন আসতে পারছিল না, তবে সিয়ামের জ্ঞান ফেরার সংবাদ শুনে সে দ্রুত ছুটে আসে। এসে দেখে সিয়াম হাত পা নাড়াতে পারছে এবং এদিক ওদিক তাকাচ্ছে। মনির সামনে গিয়ে বলে, সিয়াম, আমাকে চিনতে পারছিস ভাই? আমি মনির। সিয়াম কোনো কথা বলতে পারে না, শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে আর ইশারায় উত্তর দেওয়ার চেষ্টা করে। ঠিক তখনই মিম সামনে গিয়ে ডাক দেয়,
সিয়াম, মিম আর কিছু বলতে পারে না, তার আগেই দেখে সিয়াম তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। সিয়ামের চোখ দিয়ে অনবরত পানি গড়িয়ে পড়ছে, তা দেখে মিম নিজেও কান্নায় ভেঙে পড়ে। সিয়ামের কাছে সে কি এখন অস্বস্তির কারণ? তাদের এই অবস্থা দেখে মনির বলে, মিম বোন, তুমি কষ্ট পেও না। সিয়ামের শরীর এখনো খুব দুর্বল, এখন ওর উপর চাপ দিলে হিতে বিপরীত হতে পারে। ও আগে একটু সুস্থ হোক, আমি ওকে সব বুঝিয়ে বলবো। ঠিক আছে। মিমের খুব মন খারাপ হয়ে যায়, নিজেকে অপরাধী মনে হতে থাকে তার। মনির চলে যাওয়ার পর মিম আরও 1 সপ্তাহ বাড়িতে থাকার সিদ্ধান্ত নেয়। এই 1 সপ্তাহ সে সিয়ামের কাছ থেকে এক মুহূর্তের জন্য সরেনি। সিয়াম মিমকে দেখে অনবরত কাঁদত, যা দেখে মিমের বুক ফেটে যেত। ধীরে ধীরে মিমের সেবা আর আল্লাহর ইচ্ছায় সিয়াম 2 হাত পুরোপুরি নাড়াতে শুরু করে। একদিন মিম রান্নার জন্য সিয়ামকে একা রেখে রান্নাঘরে যায়। হঠাৎ সিয়ামের দিকে তাকিয়ে দেখে সে একাই উঠে দাঁড়ানোর চেষ্টা করছে। মিম দ্রুত ছুটে গিয়ে তাকে ধরে বসিয়ে দিয়ে বলে, সিয়াম, আমি অপরাধী। তোমার সাথে ওই দিন ওইভাবে প্র্যাঙ্ক করার আমার উচিত হয়নি, কিন্তু আমি তোমাকে কখনো অবহেলা করিনি। আমি তোমাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। সিয়াম পাশের টেবিলে থাকা খাতা কলম নিয়ে লিখে জানায়, আমি আপনার প্রতি কৃতজ্ঞ ডাক্তার ম্যাডাম। আমি আর আপনার অধীনে থাকতে চাই না। আপনি আমার জন্য অনেক কিছু করেছেন। আমার কি হয়েছিল জানি না, তবে যেহেতু বিছানা থেকে উঠতে পারছি না, নিশ্চয়ই বড় কোনো রোগ হয়েছিল। যাই হোক, আমার পেছনে আপনার যত টাকা খরচ হয়েছে তার একটা হিসাব রাখুন, আমি সব পরিশোধ করে দেবো ইনশাল্লাহ। লেখাটা পড়ে মিম সিয়ামের বুকে মাথা রেখে ডুকরে কেঁদে ওঠে। তুমি কেন বুঝো না আমি তোমাকে কত ভালোবাসি? আমার এই সব কিছুর উপর শুধু তোমার অধিকার। তুমি এখন অসুস্থ, একটু বিশ্রাম নাও, এমন কথা বলবে না। নয়ন কই? নিশ্চয়ই অফিসে গেছে। অতীতের সম্পর্কের কারণে তোমাদের সুন্দর সাজানো সংসার নষ্ট করতে চায় না। তুমি নয়নের কাছে ভালো থাকবে। আমি কি বলছি তোমায়? আমি তোমার ছিলাম, তোমারই আছি, আর তোমারই থাকবো। প্লিজ আমাকে ভুল বুঝো না। সিয়াম কাগজে লিখে মিমের সাথে কথা বলছিল। মিম সিয়ামকে জড়িয়ে ধরে বলছিল, আমি কি কথা দিয়েছি তোমায়? আমি তোমার ছিলাম, তোমার আছি এবং তোমারই থাকবো। তুমি শুধু শুধু নিজের ভুলের জন্য আমাকে ভুল বুঝছো। ঠিক তখনই দরজায় শব্দ হলো। দুজনে তাকিয়ে দেখলো মনির এসেছে। তা দেখে মিম বলে, ভাইয়া আছেন? আসেন আসেন, দেখেন সিয়াম আজকে একাই উঠে দাঁড়ানোর চেষ্টা করছিল। আপনি একটু ওকে বুঝিয়ে বলুন, এক্ষুনি যেন এত প্রেশার না নেয়। বলো কি, সিয়াম দাঁড়ানোর চেষ্টা করছিল? আচ্ছা, আমি ওকে বলে দিচ্ছি। ভাইয়া আমি রান্না করছিলাম, সবজি পুড়ে যাচ্ছে মনে হয়, আপনারা কথা বলুন। মিম চলে যাওয়ার পর সিয়াম আবার খাতায় লেখে, কিরে, কেমন আছিস? মনির, তোর ফোনটা দে তো। এই তো আলহামদুলিল্লাহ, তোকে সুস্থ হতে দেখে আরও বেশি ভালো লাগছে। এই নে মোবাইল, কি করবে এটা দিয়ে? সিয়াম মোবাইলটা নিয়ে টাইপ করা শুরু করে। আমি কি তোর কাছে এতটাই অপছন্দনীয় হয়ে গেছি যে আমাকে মিমের কাছে রেখে গেছিস? আমি মনে হয় তোর ভালো বন্ধুই ছিলাম, কখনো বেস্ট ফ্রেন্ড বা ভাই হতে পারেনি, যার জন্য আমার এই অবস্থা। তুই আমাকে তার কাছে রেখে দিলি। ভাই, তুই যা ভাবছিস তা নয়, মিমকে ভুল বুঝছিস তুই। কি ভুল বুঝেছি? আচ্ছা, নয়ন কোথায়? ওকে দেখি না তো। কোনো কাজে হয়তো বাইরে গেছে, তাই না? মিম আর নয়নের বিয়ে হয়ে গেছে, তাই তো? তুই এত বেশি বুঝিস কেন? তুই যদি অসুস্থ না থাকতি তাহলে আগে একটা চর দিতাম। আগে পুরো ঘটনাটা শোন। এরপর মনির একে একে সময় নিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত সবটা খুলে বলে। সব শুনে সিয়াম মোবাইলে লেখে, সত্যি মিমের বিয়ে হয়নি? আর ওই দিন ও আমার সাথে প্রাঙ্ক করছিল? এখন কিন্তু রাগ উঠছে শালা, এতক্ষণ কি বললাম? তুই একজন রোগীর সাথে এভাবে কথা বলছিস? তুই আবার রোগী হলি কবে? শালা, তাড়াতাড়ি ঠিক হ, তোকে ছাড়া আমি আমার বিয়ে আটকে দিয়েছি। তুই যে পর্যন্ত ঠিক না হচ্ছিস সেই পর্যন্ত বিয়ে হবে না। আরে ভাই, তাহলে তো আমার তাড়াতাড়ি ঠিক হওয়া দরকার। একটা সুন্দরী নার্স হলে ভালো হতো। তুই অসুস্থ, মাথায় আছে? এমনভাবে ফাইজলামি করছিস, একটু আগেই না কেমন ইমোশনাল হয়ে গিয়েছিলে। আরে আগের কথা বাদ দে, মিম তো আমাকে প্রায় মেরেই ফেলছিল কষ্ট দিয়ে। আচ্ছা, মিমকে কখনো কষ্ট দিস না,
তোদের দুজনের প্রতি ভালোবাসা দেখে আমি একদম শিহরিত। একজন ভালোবাসার মানুষের জন্য প্রায় মরে যায়, আবার আরেকজন সেই প্রিয় মানুষটির জন্য নিজের জীবন সম্পদ সব দিতেও রাজি। সত্যি তোদের দুজনকে একে অপরের জন্যই তৈরি করা হয়েছে। ভাই ঠিক বলেছিস। সিয়াম ও মনির মেসেজের মাধ্যমে কথা বলছিল, তখনই মিম সেখানে আসে এবং বলে, তোমরা কি কথা বলছো? আরে কিছু না, তবে তোমার জন্য সারপ্রাইজ আছে, আর তা দিবে সিয়াম। আমি অনেকটা সময় ধরে আছি, এখন আমাকে যেতে হবে। আসছি হ্যাঁ। ভাইয়া খাওয়া দাওয়া করে যেতেন। না রে বোন, খুশি থাকো সেই ব্যবস্থাই করে গেলাম, আর একদিন খাবো। এই বলে মনির চলে যায়। মিম সিয়ামের সাথে কথা বলতে যাবে, তখনই মিমের ফোনে একটা কল আসে। এমার্জেন্সি একটা রোগী দেখতে হবে, মিমের ডিউটির সময় হয়ে গেছে। তাই মিম সিয়ামকে বলে, সিয়াম, আমার একটু তাড়াতাড়ি যেতে হবে, একটা ইমার্জেন্সি রুগী এসেছে, তুমি মন খারাপ করো না প্লিজ। সিয়াম ইশারায় ওকে যেতে বলল। তারপর শুয়ে শুয়ে ভাবতে লাগলো, মিমকে আর দেরি করানো ঠিক হবে না, তার প্রাপ্য ভালোবাসা তাকে ফিরিয়ে দিতে হবে, অর্থাৎ খুব শীঘ্রই আমি আপন করে নিব। সিয়াম আস্তে আস্তে হাঁটার চেষ্টা করতেই দেখলো সে ভালোভাবে হাঁটতে পারছে। এক সপ্তাহের চেষ্টায় সে সফল হলো। একদিন সিয়াম মিমকে ডাকলো। মিম, এখনো ভালোভাবে কথা বলতে পারে না সে। সিয়াম কি হয়েছে বলো, তুমি কথা বলতে পারছো? আজকে আমি খুব খুশি। তোমার কিছু লাগবে প্লিজ আমার নামটা আরেকবার বলো। মিম, আমি মনিরের বাসায় যাব। চলো, আমি তোমাকে মনিরের বাসায় রেখে হসপিটালে যাব, তারপর ডিউটি শেষে তোমাকে নিয়ে আসবো। মিম আজকে খুব খুশি, অনেক দিন পর সিয়ামের মুখ থেকে নিজের নাম শুনল। এদিকে সিয়াম ভাবছে কিভাবে নতুন করে সব শুরু করা যায়। সে ঠিক করেছে মিমকে সরাসরি বিয়ের প্রস্তাব দেবে, তাই মনিরের কাছে পরামর্শ করতে যাচ্ছে। মিম সিয়ামকে মনিরের বাসায় রেখে ডিউটিতে চলে যায়। কাজ শেষ করে ফুরফুরে মেজাজে মনিরের বাসায় এসে জানতে পারে সিয়াম আগেই বাসায় চলে গেছে, তাই মিমও বাসায় ফিরে আসে। বাসায় এসে মিম দেখে চারিদিকে অন্ধকার, লাইটের সুইচ অন করার পরও আলো জ্বলছে না। মিম কিছুটা ভয় পেয়ে যায়, সে সিয়ামকে ডাকতে থাকে। সিয়াম কোথায় তুমি? লাইট জ্বলছে না কেন? আমার ভয় করছে কিন্তু। কোনো সারা শব্দ না পেয়ে মিম যখন বাইরে চলে যেতে চাইল, তখনই চারপাশ রঙিন আলোয় আলোকিত হয়ে উঠল। সামনে তাকিয়ে দেখে সিয়াম আসছে। মিম দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করলো, এসবের মানে কি? আমি খুব ভয় পেয়েছি। চারপাশ এমনভাবে সাজানো কেন? কারণ তো আছে, চলো এক জায়গায় যাব। চলো তাহলে, কিন্তু কোথায় যাব? তার আগে চোখ বন্ধ করো, দেখতে পাবে। সিয়াম মিমের চোখ বন্ধ করে ছাদে নিয়ে গেল। চোখ খুলতে মিম দেখলো ছাদটা খুব সুন্দর করে সাজানো। মিম মুগ্ধ হয়ে জিজ্ঞেস করলো, আজকে কি কোনো স্পেশাল দিন? সিয়ামের থেকে কোনো উত্তর না পেয়ে মিম পেছনে তাকায়। সেখানে তার জন্য আরও বড় সারপ্রাইজ অপেক্ষা করছিল। দেখলো সিয়াম হাতে একটি আংটি নিয়ে হাঁটু গেড়ে বসে আছে। সিয়াম বলতে শুরু করলো, মিম, আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো। আমিও তোমাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। আমি তোমার পাশে অন্য কাউকে সহ্য করতে পারি না। একবার তোমাকে হারানোর বয়ে নিজেকে হারিয়েছিলাম, তাই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমাদের এই ভালোবাসাটার একটি নাম দরকার। আমি তোমাকে সারা জীবনের জন্য আমার মনের রাজ্যের রানী করতে চাই, যেখানে থাকবে শুধু ভালোবাসা, বর্ষা আর সম্মান। আমি হয়তো তোমাকে রাজপ্রাসাদে রাখতে পারবো না, তবে কোনো কিছুর অভাব বুঝতে দেব না। এখন বলো, তুমি কি হবে আমার জীবন সাথী? মিম এমন কিছু আশা করেনি। আনন্দে তার চোখের জল বাদ মানছে না। মিম উত্তর দেওয়ার আগেই তার বান্ধবী নাবিলা এসে তার হাতে একটি আংটি দিয়ে গেল। মিম তখন উত্তর দিল, হ্যাঁ, আমি হতে চাই তোমার মনের রানী। আমার রাজপ্রাসাদ চাই না, শুধু তোমার ভালোবাসা হলেই চলবে। তোমার সাথে দুবেলা ডাল ভাত খেতেও আমার কোনো আপত্তি নেই। সিয়াম, আমিও তোমাকে খুব ভালোবাসি। তারপর তারা একে অপরকে আংটি পরিয়ে দিয়ে জড়িয়ে ধরল। একটু পর পাশ থেকে কাশের শব্দ শোনা গেল। বন্ধুরা একসাথে বলে উঠল, এক্সকিউজ মি, রোম্যান্স পরে করেন, আগে বিয়েটা হতে দিন। সবার কথা শুনে তারা হো হো করে হেসে উঠল। সিয়াম দেখলো তাদের হাতে গোনা কয়েকজন বন্ধু ছাড়া আর কেউ নেই। তাদের তো মা বাবা নেই, তাই এই বন্ধুরাই সব। নাবিলা মিমকে তৈরি করতে নিয়ে গেল। সিয়ামও তৈরি হয়ে নিল।
মনির কাজী সাহেবকে এনে তাদের বিয়ের কাজ সম্পন্ন করলো। সিয়াম নাবিলাকে বলল, নাবিলা, তুই এলি? তোর বরকে দেখলাম না। সিয়ামের কথা শুনে নাবিলার মন খারাপ হয়ে যায়। নাবিলা কি বলবে বুঝতে পারে না। তখন মিম বলে, সিয়াম, ওর বিয়েটা ভেঙে গেছে। এটা কি বলছো? বিয়ে ভেঙে গেছে মানে কি? হ্যাঁ, ওই ছেলেটা নাকি স্মাগলার। সব জানাজানি হওয়ার পর নাবিলার বাবা বিয়ে ভেঙে দিয়েছে। ও আচ্ছা, ঠিক আছে, মন খারাপ করিস না দোস্ত। হয়তো আল্লাহ তোর জন্য ভালো কিছু রেখেছে, তাই ছিল। সিয়ামের কথা শুনে নাবিলা হাসি মুখে বলে, আরে না, আমি ঠিক আছি, ওসব ছাড়। আজ তোদের দিন, তাই আমার কথা ভাবতে হবে না, আমি ভালো আছি। নাবিলা কথা বলছিল, ওর হাসি, ওর কথা, হাত নাড়ানো, কেউ একজন মুগ্ধ হয়ে দেখছিল আর নিজের মনেই হাসছিল। এমন সময় মানুষটার কাছে নাবিলা গিয়ে তুড়ি বাজিয়ে বলে, এই যে মিস্টার, এইভাবে হ্যাবলাকান্তের মতো দাঁড়িয়ে কি ভাবছেন? চলুন, ওদের বাসর সাজাতে হবে তো। হ্যাঁ, ও হ্যাঁ, চলুন যাই। বলেই সিয়ামের ও মিমের সব বন্ধুরা মিলে বাসর ঘর সাজায়। বাসর ঘর সাজাতে সাজাতে মনিরের চোখ নাবিলার উপর যায়। মনির দেখছে নাবিলার চঞ্চলতা। বাসর সাজানো কমপ্লিট হয়ে গেল। কিছুক্ষণ পর সিয়াম ও মিমকে বাসর ঘরে পাঠানো হলো। বন্ধুরা কোনো টাকা পয়সা দাবি করলো না, যা সিয়ামকে অবাক ও খুশি করলো। বাসর ঘরে ঢুকে তারা 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করলো। নামাজ শেষ করে খাটে বসার সাথে সাথে মিম সিয়ামের উপর ঝাঁপিয়ে পড়ল। মিমের হঠাৎ ঝাঁপিয়ে পড়ায় সিয়াম টাল সামলাতে না পেরে খাটের সাথে লেগে সিয়াম মুখে একটু ব্যথা পেল। মিম লজ্জিত হয়ে বলল, সরি, আমি খেয়াল করিনি। দেখি, আমি ভালো করে দিচ্ছি। মিম ব্যথার জায়গায় চুমু দিয়ে বলল, ব্যথা কমেছে? কমবে না কেন? আমার প্রেমিকা যে এখন বড় ডাক্তার। তুমিও না। আর মিস্টার, এখন আমি শুধু তোমার প্রেমিকা না, আমি তোমার বউ। ও সরি, ভুলে গিয়েছিলাম। বিয়ে হতে না হতে আমাকে ভুলে যাচ্ছ তুমি? বলেই মিম মন খারাপ করে সিয়ামের বুকে কিল ঘুষি মারতে থাকে। সিয়াম ব্যথা পেয়ে চিৎকার করে। মিমের হাত ধরে নিজের বুকের সাথে মিশিয়ে নেয় আর ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয়। আচমকা এমন কিছু হয়, মিম স্তম্ভ হয়ে যায়। সিয়াম মিমকে কিস করছে। মিম কিছুক্ষণ কোনো ঘোরের মধ্যে চলে যায়। যখন বুঝতে পারলো তার সঙ্গে কি হয়েছে, তখন মিমও সিয়ামের সাথে রেসপন্স করতে থাকে। দুজনে দুজনকে পাগলের মতো কিস করছে। এভাবে প্রায় 10 মিনিট কিস করার পর সিয়াম মিমকে নিজের থেকে ছাড়িয়ে সামনে বসায়। তারপর সিয়াম আস্তে আস্তে মিমের লেহেঙ্গার লেস খুলে দেয়। মিম লজ্জা পেয়ে 2 হাত দিয়ে মুখ ঢেকে নেয়। সিয়াম হাসে, তারপর আস্তে আস্তে মিমের শরীর থেকে পোশাক খুলতে থাকে। মিম লজ্জায় মরিমরি অবস্থা। সিয়াম মিমকে শুয়ে দিয়ে তার উপর ওঠে, তারপর আস্তে করে মুখ নামিয়ে ঠোঁটে ঠোঁট মিশিয়ে কিস করতে থাকে। মিমও পাল্টা রেসপন্স করে। সিয়াম ঠোঁট ছেড়ে আস্তে আস্তে মিমের গলায় মুখ ডোবায়, গলায় অসংখ্য চুমু দিয়ে ভরিয়ে দেয় মিমকে। মিম সুখের চিৎকার দিচ্ছে। সেও তার এক হাত দিয়ে সিয়ামের পিঠ খামচে ধরে। আজ সিয়াম পুরোই উন্মাদ। সিয়াম এবার মিমের মধ্যে বিলীন হয়ে যায়। মিমও তার সবটুকু দিয়ে সিয়ামের মধ্যে মিশে যেতে লাগে। সিয়ামও আস্তে আস্তে মিমকে নিজের শরীরে মিশিয়ে চরম সুখের সাগরে ভাসিয়ে নিয়ে যায়। সিয়ামের প্রতিটা অ্যাগ্রেসিভ স্পর্শ মিমকে ভেঙে গুড়িয়ে দিচ্ছে সুখের তৃপ্তিতে। সকাল 10টা। সিয়াম পরম শান্তিতে ঘুমিয়ে আছে। মিমের মাত্র ঘুম ভাঙল। চোখ খুলেই এমন কিছু দেখবে মিম আশা করেনি। মিম দেখে সিয়াম তাকে 2 হাতের মধ্যে শক্ত করে জড়িয়ে ধরে আসে। মিম একটু নড়াচড়া করতে পারছে না। মিম অনেক চেষ্টা করলো, শেষে না পেরে মিম দুষ্টুমি করার জন্য এমন একটা কাণ্ড করবে সে নিজেও ভাবতে পারেনি। মিম আস্তে করে মুখ তুলে সিয়ামের নাকে কামড় দিয়ে দেয়। ফলে সিয়াম ব্যথায় চিৎকার করে ওঠে। এর ফলে মিম সিয়ামের বাহুবন্ধন থেকে ছাড়া পেয়ে যায়। ছাড়া পাওয়ার ফলে মিম বেড থেকে নেমে দৌড়ে সোজা ওয়াশরুমে চলে যায়। সিয়াম মিমের এমন কাণ্ডে বোকা বনে যায়। সে বেডের উপর বসেই ভাবতে থাকে, একটু আগে কি হলো, তার বউ তার সঙ্গে কি করলো। এসব ভাবতেই সিয়ামের একটু রাগ হলো, আবার একটা ভালো লাগাও কাজ করলো। সে মিমকে শাসানোর সুরেই একটু গলা তুলে বলল, বউ পাখি, তুমি এত ঠিক করোনি। আজ তো তোমার খবর আছে, একবার আমার সামনে এসো।
সিয়ামের এমন কথা শুনে ওয়াশরুমের ভেতর থেকে মিম উত্তর দেয়, ঘোড়ার ডিম করবে। বলে মিম জোর করে হেসে দেয়। মিমের হাসির শব্দ শুনে সিয়াম বলে, খুব হাসি পাচ্ছে না? যত খুশি হেসে নাও। একবার তো পাই, তারপর বুঝাবো কত মজায় কত সাজা। তুমি আমার নাকে কামড় দিয়েছো না? আমি এমন জায়গায় কামড় দেবো তুমি চাইলেও কাউকে দেখাতে পারবে না, বউ পাখি। ঠিক আছে, আমিও দেখব কি করো তুমি। অনেকক্ষণ ধরে মিম শাওয়ার নিচ্ছে। সিয়াম বেরোতে বলল, মিম ইচ্ছে করে বের হয়নি, কারণ মিম জানি এখন যদি সে বের হয় ওই বদমাইশ তার সঙ্গে উল্টাপাল্টা কিছু করবে, তাই সে বাহানা দিয়ে বের হয়নি। তাই সিয়াম বাধ্য হয়ে অন্য ওয়াশরুম থেকে শাওয়ার নিয়ে রেডি হয়ে নাস্তার টেবিলে যায়। নিচে এসে দেখে নাবিলা রান্না করে টেবিল সাজিয়ে রেখেছে। নাবিলাকে দেখে সিয়াম বলে, নাবিলা তুই এখানে? হ্যাঁ, আসলে কাল মিম অনেক করে বললো যেন থেকে যায়, মিমের কথা ফেলতে পারিনি, তাই থেকে গেলাম। ভালো করেছিস। সিয়াম নাস্তা করে বেরিয়ে যাওয়ার 10 মিনিট পর মিম এলো। মিম বাইরে এসে এদিক ওদিক চোখ বুলিয়ে দেখছে, কিন্তু কোথাও সিয়ামকে দেখতে পেল না। তখন নাবিলাকে প্রশ্ন করতে নাবিলা জানায় সিয়াম বেরিয়ে গেছে। মিমও নাস্তা করে হসপিটালে চলে যায়। নাবিলা সব গুছিয়ে দিয়ে বেরিয়ে যাবে এমন সময় কারো ধাক্কা খেয়ে পড়ে যেতে নিলে দুটো শক্ত হাত নাবিলাকে আঁকড়ে ধরে। নাবিলা ভয় পেয়ে যায়। সে সামনের মানুষটাকে 2 হাত দিয়ে জড়িয়ে ধরে। মানুষটা নাবিলাকে সামলে নিয়ে বলে, সরি নাবিলা, আপনি ঠিক আছেন? হ্যাঁ, আমি ঠিক আছি, আপনার লাগেনি তো? হ্যাঁ, আমিও ঠিক আছি। লাগেনি আমাকে। মেম্বার সিয়াম কোথায়? সিয়াম কাজে গেছে, মিম হাসপাতালে। ও আচ্ছা, আপনি কি এখন বাসায় যাচ্ছিলেন? হ্যাঁ, আম্মু ফোন করলো। আচ্ছা, আপনি আসুন, আমি নামিয়ে দিই আপনাকে। নাবিলা আর দ্বিমত করল না, মনিরের সঙ্গে চলে যায়। রাতে মিম হসপিটাল থেকে এসে রান্না আঁকড়ে টেবিল সাজায়। সিয়াম এসে খেতে বসে, নিজের হাতে ভাত মাখিয়ে মিমকেও খাওয়ায়। সিয়াম খাওয়া শেষ করে রুমে যায়। একটু পর মিমও রুমে যায়। রুমে যেতেই সিয়াম মিমকে জাপটে ধরে। মিম নিজেকে ছাড়াতে গেলে সিয়াম ছাড়ে না। তখন মিম বলে কি হয়েছে। তখন সিয়াম সকালের কথা বলে। সকালের কথা শুনে মিম কি বলবে বুঝতে পারে না। সে নিজেকে ছাড়াতে চায় কিন্তু পারে না। তার আগেই সিয়াম মিমের বুকে মুখ গুজে দিয়ে একটা কামড় দেয়। মিম ব্যথায় চিৎকার করে উঠে সিয়ামকে বলে, আউচ! সিয়াম, কি করছো? আমার লাগছে, ছাড়ো, মুখ উঠাও। একদম না। তুমি কি ভেবেছো আমি তোমাকে ছেড়ে দেব? সকালে আমার সঙ্গে কি করেছিলে মনে নেই? কামড় দিয়ে আমার নাকটা ব্যথা করে দিয়েছিলে। এখন আমি এমন ব্যথা দেব যে তুমি আমার সঙ্গে আর দুষ্টুমি করতে আসবে না। সরি জান, আর করব না, এবার মতো ছেড়ে দাও। আগে চুমু দাও। গুনে গুনে 50টা চুমু দেবে, তাহলে ছাড়বো, না হলে কোনো ছাড় নেই। ওকে ওকে, দেব। এখন ছাড়ো প্লিজ জান, খুব লাগছে। এত জোরে কেউ কামড় দেয়? কি করবা বলো জান? তোমাকে দেখলেই নিজেকে যে কন্ট্রোল করতে পারি না। হ্যাঁ হয়েছে, ছাড়ো এখন। জানি, একবার আদর করি, খুব ইচ্ছে করছে, প্লিজ জান। সিয়ামের এমন আকুল আবদার মিম ফেরাতে পারে না। সিয়াম ও মিম আবারও দুজনের মধ্যে আবদ্ধ হয়। সিয়াম মিমকে ভালোবাসার অতল সাগরে ডুব দিয়ে আনছে। মিমও সিয়ামের এমন ভালোবাসায় নিজেকে পুরোপুরি সিয়ামের মধ্যে বিলিয়ে দিয়েছে। দুজনেই গভীর ভালোবাসায় সিক্ত হয়। 1 সপ্তাহ পর আজ দুজনের ছুটি। সিয়াম বসে আছে, মিম কিচেনে রান্না করছে। সিয়াম এটা ওটা প্রশ্ন করছে, মিমও তার উত্তর দিচ্ছে। মাঝে মাঝে সিয়াম এমন এমন দুষ্টুমি মার্কা কথা বলছে যে মিমের লজ্জায় মরিমরি অবস্থা। এক সময় সিয়াম সোফা ছেড়ে ধীর পায়ে কিচেন রুমে গিয়ে পেছন থেকে মিমকে জড়িয়ে ধরে। মিম কেঁপে ওঠে। শির দ্বারা বেয়ে হিম শীতল বাতাস বয়ে গেল মিমের। সিয়াম পেছন থেকে মিমের পেটে হাত রাখে। মিম কেঁপে কেঁপে উঠছে। সিয়াম মিমের কাঁধে থুতনি ঠেকিয়ে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, আই লাভ ইউ বউ পাখি। আই লাভ ইউ টু জান পাখি। জান, তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে, করব? করো। নয়ন তো তোমার জীবনে পড়ে এসেছিল, তারপর তুমি না হয় ওর কথায় আমার সঙ্গে ফ্রাং করেছিলে, কিন্তু 6 বছর আগে তুমি যে আমার সঙ্গে রুট ব্যবহার করেছিলে সেটা কি ছিল? সেটাও কি তোমার নাটক? ও না, ওটা নাটক ছিল না। তবে তবে কি জান?
তবে সেই দিন আমি তোমাকে ইচ্ছে করে কষ্ট দিয়ে আমার থেকে দূরে করেছিলাম। মিমের কথা শুনে সিয়াম অবাক হয়। সে অবাক হয়ে জিজ্ঞেস করে, মানে কি, তুমি ইচ্ছে করে আমাকে দূরে করেছিলে? কিন্তু কেন? কারণ তোমার অত্যাধিকভাবে আমার প্রতি আসক্তি, তুমি দিন দিন আমার জন্য পাগল হয়ে উঠেছিলে, যেটা তোমার জন্য ক্ষতি হয়ে যাচ্ছিল। তুমি একদিন মনির ভাইকে বলেছিলে আমাকে ছাড়া তুমি বাঁচবে না। আমিও তোমাকে ভালোবাসতাম, কিন্তু তোমার ভালোবাসার সীমানা ছাড়িয়ে যাচ্ছিল। এমন হয়ে গিয়েছিল যে আমাকে ছাড়া তুমি এক মুহূর্ত থাকতে পারছিলে না, আমিও তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারতাম না। কিন্তু আমি নিজের মনে পাথর রেখে তোমাকে নিজের থেকে দূরে রাখতে চেয়েছিলাম, যাতে তুমি আমার জন্য নিজের কেরিয়ার শেষ না করে ফেলো। কিন্তু আমি ভাবতে পারিনি তোমার সাথে রেস্টুরেন্ট পুড়ে যাবে। ওটা একটা দুর্ঘটনা ছিল, এর জন্য মন খারাপ করো না। এখানে তোমার কোনো দোষ ছিল না। বলেই সিয়াম মিমকে নিজের দিকে ঘুরিয়ে একটা চুমু দেয়। এমন সময় কলিং বেল বেজে ওঠে। সিয়াম মিমকে ছেড়ে দরজা খুলতে যায়। দরজা খুলে দেখে নাবিলা দাঁড়িয়ে আছে। সিয়াম হাসি মুখে নাবিলাকে ভেতরে আসতে বলে। নাবিলা ভেতরে সে সোফায় বসে। নাবিলার মনটা খারাপ। সিয়াম গিয়ে তার পাশে বসে। একটু পর মিমও এসে উল্টো পাশে বসে। নাবিলার মন খারাপ দেখে মিম বলে, নাবু, কি হয়েছে তোর? মন খারাপ কেন? আব্বু আবার আমার বিয়ে ঠিক করেছে। এ তো ভালো কথা, এতে মন খারাপের কি আছে? জানি না, আমার কিছু ভালো লাগছে না। এমন সময় আবারও কলিং বেলের আওয়াজ হয়। সিয়াম দরজা খুলতে মনির ভেতরে আসে। মনিরকে দেখে নাবিলার মুখে একটা মিষ্টি হাসি ফুটে ওঠে, যেটা মিমের চোখ এড়ায়নি। ওদিকে মনির ও সিয়াম বসে কথা বলছে। নাবিলা সেদিকেই তাকিয়ে আছে। মিম পুরো সময় নাবিলার দিকেই তাকিয়েছিল। সে বুঝতে পারে নাবিলা হয়তো মনিরকে পছন্দ করে, তাই হয়তো বিয়েতে রাজি না। আজ ছেলে পক্ষ এসেছে নাবিলাকে দেখতে। নাবিলা মুখ কালো করে বসে আছে। মিম তাকে নিয়ে ছেলে পক্ষের সামনে যায়। সবাই নাবিলাকে দেখে পছন্দ করে। ছেলেও নাবিলার বাবার খুব পছন্দ হয়। এমন সময় মিম নাবিলার বাবাকে বলে ছেলে মেয়েকে আলাদা কথা বলার সুযোগ দিতে। তিনি রাজি হলে মিম নাবিলাকে নিয়ে ছাদে যায়। একটু পর ছেলেকে নিয়ে সিয়াম আসে। তাদের কথা বলার সুযোগ করে সিয়াম ও মিম দূরে সরে গিয়ে দাঁড়ায়। কিছুক্ষণ দুজনেই নীরব। হঠাৎ নীরবতা ভেঙে পেছনে না তাকিয়ে নাবিলা বলে ওঠে, দেখুন মিস্টার, আমার পক্ষে আপনাকে বিয়ে করা সম্ভব না। কেন সম্ভব না মিস নাবিলা? আমাকে কে দেখতে খারাপ, নাকি আমি আপনার যোগ্য না? নাবিলার কথা শুনে ছেলেটা কথাটা বলে। ছেলের কথা শুনে নাবিলা শটাং পেছন ফিরে তাকায়। পেছন ফিরে এমন কাউকে দেখবে নাবিলা আশা করেনি। নাবিলা চমকে গিয়ে বলে ওঠে, আপনি আপনি এখানে কি করে? সেসব না হয় পরে জানবেন, এখন বলুন আমি কি আপনার যোগ্য নই? কি যে বলেন না আপনি! আপনি কেন আমার যোগ্য হবেন না? বরং আমি আপনার যোগ্য না। আপনি যদি আমার যোগ্য না হতেন, তবে কি আমি আমার আব্বু আম্মুকে নিয়ে আপনাকে দেখতে আসতাম? মানে? মানে হচ্ছে আমার আপনাকে খুব ভালো লাগে। আমি চাইলে আপনাকে প্রপোজ করতে পারতাম, বাট আমি চাইছিলাম আপনি আপনার পরিবারের মর্জি নিয়ে আমাকে আপন করেন। এখন বলুন, আমি কি আপনার হতে পারি? অবশ্যই হতে পারে। নাবিলা ও মনিরের বিয়ে ঠিক হয়। সবাই খুব খুশি। এক সপ্তাহ পর বিয়ে। সবাই হাসি মজা করছে। এর মধ্যে একদিন নাবিলার বিয়ের শপিং করতে গিয়ে মিমকে খুঁজে পাওয়া যায় না। ওইদিকে মিমকে একটা চেয়ারে বেঁধে রাখা হয়েছে। মিম দেখে সামনে নয়ন দাঁড়ানো। নয়নকে দেখে মিম বলে, নয়, তুমি? হ্যাঁ আমি। তুই কি ভেবেছিলি আমাকে রিজেক্ট করলে আমি তোকে ছেড়ে দিব? তুমি ভুল করেছো নয়ন, আমি তোমাকে কখনো ভালোবাসিনি। আমি সবসময় আমার সিয়ামকে ভালোবেসে এসেছি, সেটা তুমি জানতে। তোমার কথায় আমি ওর সঙ্গে প্র্যাঙ্ক করতে গিয়ে সিয়ামকে হারাতে বসেছিলাম। এটাই তো ভুল করেছিস, আমাকে ছেড়ে তুই ওই সিয়ামকে আপন করেছিস। এবার থেকে তোর মুখে শুধুই আমার নাম থাকবে। ওইদিকে সিয়াম, নাবিলা ও মনির মিমকে খুঁজে চলেছে। পুলিশকে খবর দেওয়া হয়েছে। সবাই মিলে খুঁজতে থাকে। ওইদিকে নয়ন মিমের শরীরে তার নোংরা হাত দিতে যায়। তখনই নয়নের হাতে কেউ আঘাত করে। নয়ন চোখ তুলে তাকায়। মিমও তাকায় সামনের মানুষটার দিকে। মানুষটাকে দেখে মিমের মুখে হাসি ফুটে ওঠে। মিম খুশি মুখে বলে, সিয়াম, তুমি এসেছো? তুমিও ওর নোংরা হাত দিয়ে আমাকে? কিছু হবে না জান, ও
ওর নোংরা হাত কখনো আমার পবিত্র ফুলকে ছুঁতে পারবে না। সিয়াম সবাইকে মেরে পুলিশের হাতে তুলে দিয়ে মিমকে নিয়ে বাসায় আসে। মিম ভয়ে কাঁপছে। সিয়াম তাকে নিজের মধ্যে মিশিয়ে নিয়ে সান্ত্বনা দেয়। মিম একটু শান্ত হয়। এমন সময় সেখানে আসে নাবিলা ও মনির। নাবিলা মিমকে জড়িয়ে ধরে বলে, তুই ঠিক আছিস মিম? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি এখন। তোরা চিন্তা করিস না। বোন, চিন্তা করো না, আমরা সবাই তোমার সঙ্গে আছি। আচ্ছা, তোমরা রেস্ট নাও, আমরা এখন আসছি। বলে মিম ও সিয়ামকে রেখে বেরিয়ে আসে। নাবিলা রিকশা নিতে গেলে মনির বলে ওঠে, নাবিলা দাঁড়ান। হ্যাঁ বলুন। আপনার আপত্তি না থাকলে আমি আপনাকে নামিয়ে দিই প্লিজ। মনিরের এমন করুণ কথা শুনে নাবিলা না করতে পারল না, কারণ সেও তো এই মানুষটার সঙ্গে যেতে চায়। তাই মনিরের কথায় রাজি হয়ে মনিরের সঙ্গে যেতে লাগে। এক অন্যরকম অনুভূতি হচ্ছে নাবিলার মনে, ভালো লাগার এক অন্যরকম অনুভূতি। নাবিলা চলতে চলতে আর চোখে মনিরকে দেখছে। এমন সময় মনির নাবিলাকে বলে ওঠে, নাবিলা, একটা কথা বলতে পারি? আচানক মনিরের কথা শুনে নাবিলা চমকে উঠে মনিরের দিকে তাকিয়ে চোখটা রাস্তার দিকে রেখেই আস্তে করে বলে, হ্যাঁ বলুন। আপনি আমাকে ভালোবাসেন? নাবিলা মনিরের মুখে এমন কথা সরাসরি শুনবে ভাবতে পারেনি। সে কি বলবে বুঝতে পারে না। নাবিলার মধ্যে একটু জড়তা কাজ করে। সে কিছু না বলেই সেভাবে চলতে থাকে। মনিরও কিছুক্ষণ সেদিকেই তাকিয়ে চলতে থাকে। দুজনেই নিশ্চুপ। কিছুক্ষণ পর মনির আবারও বলে, কি হলো বলুন, আপনি ভালোবাসেন? যদি ভালো না বাসেন তবে বলতে পারেন, আমি জোর করে আপনাকে বিয়ে করতে চাই না। মনিরের এই কথাটা যেন নাবিলার বুকে আঘাত করলো। তার পা থমকে যায়। সে কি বলবে খুঁজে পায় না। নাবিলাকে চুপ থাকতে দেখে এবার মনির বলে, বুঝেছি, চুপ থাকা সম্মতির লক্ষণ। আপনি হয়তো জোর করেই রাজি হয়েছেন। ঠিক আছে, আমি কাল আপনার বাসায় গিয়ে আপনার বাবাকে বলবো আমি আপনাকে বিয়ে করতে চাই না। কথাটা বলেই মনির দ্রুত পায়ে সামনের দিকে এগিয়ে যায়। মনিরের দ্রুত পায়ে এগিয়ে যাওয়া নাবিলার বুকে আঘাত করে। নাবিলার মনটা খারাপ হয়ে যায়। মানুষটি কি বোঝে না সে ওই মানুষটাকে ভালোবেসে ফেলেছে? মনির পেছনে না তাকিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। নাবিলা আর পারল না প্রিয় মানুষের অবহেলা সহ্য করতে। তাই সে দৌড়ে গিয়ে পেছন থেকে মনিরকে জড়িয়ে ধরে। আচমকা পেছন থেকে এরকম একটা আক্রমণ মনির আশা করেনি। তাই মনির একটু টলে গেল, ঝুঁকে সামনের দিকে চলে যায়। নাবিলা পেছন থেকে মনিরকে জড়িয়ে ধরে রেখেই বলে ওঠে, ভালোবাসি মনি, আমি আপনাকেই ভালোবাসি। আমার আপনাকেই চাই স্বামী হিসেবে। মনির সোজা হয়ে দাঁড়ায়। নাবিলা তখনও মনিরকে জড়িয়ে ধরে আছে। মনির রিয়েলাইজ করলো তার পিঠে ঠান্ডা পানির আভাস। মনির বুঝতে পারলো নাবিলা কান্না করছে। মনির বিষয়টা বুঝতে পেরে নাবিলাকে সামনে এনে তর্জনী দিয়ে মুখ তুলতেই দেখতে পায় নাবিলার চোখে পানি। মনির নাবিলার চোখ মুছে দিতে দিতে বলে, এই মেয়ে, কান্না করছো কেন? পাগল নাকি তুমি? এইভাবে কেউ কান্না করে নাকি? তুমি কান্না করলে যে আমার কষ্ট হয় প্রিয়। মনিরের মুখে তুমি ডাক শুনে নাবিলা অবাক হয়, কিন্তু ভালো লাগে। একটা নতুন অনুভূতি হচ্ছে। নাবিলা আবারও মনিরকে জড়িয়ে ধরে বুকে মাথা রেখেই বলে ওঠে, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি মনির। আমিও তোমাকে ভালোবাসি নাবিলা। দুদিন পর আজ মনির ও নাবিলার বিয়ে। মিম সেই সকাল থেকে নাবিলার কাছে বসে আছে। সিয়াম কখন থেকে মিমকে খুঁজছে, কিন্তু মিম তো মিম। তার একবারের জন্য কি মনে পড়েনি সিয়ামকে? সিয়াম মন খারাপ করে বাগানে দাঁড়িয়ে আছে। ওইদিকে বিয়ের কাজ শুরু হয়েছে। কাজী মনির ও নাবিলার বিয়ে পড়িয়ে দেয়। সিয়াম আকাশের দিকে তাকিয়ে আপন মনে গান করছে। এমন সময় মিম পেছন থেকে সিয়ামকে জড়িয়ে ধরে। সিয়াম বুঝতে পারে মিমের স্পর্শ, তাই মিমের হাত ছাড়িয়ে দিয়ে দূরে সরে গিয়ে দাঁড়ায়। মিম বুঝতে পারে সিয়াম কোনো কারণে রেগে আছে, কিন্তু কোন কারণে রেগে আছে সেটা বুঝতে পারে না। মিম আবারও সিয়ামের কাছে যায়। সিয়াম আবারও দূরে যেতে চাইলে মিম এবার সিয়ামকে জোর করে জড়িয়ে ধরল। সিয়াম ছাড়াতে চাইলে মিম কান্না ভেজা গলায় বলে, সরি জান পাখি, আমার খুব বড় ভুল হয়ে গেছে। বিয়ের কাজে এত ব্যস্ত হয়ে গিয়েছিলাম যে তোমার কথাই মনে ছিল না।
সরি জামাইজান, আর কখনো এমন হবে না। মিমের কান্না ভেজা গলার আওয়াজ শুনে সিয়াম মিমকে নিজের বুকে মিশিয়ে নেয়। মিমও 2 হাতে সিয়ামকে জড়িয়ে ধরে। ওইদিকে বাসর ঘরে বসে আছে নাবিলা। কিছুক্ষণ পর মনির রুমে ঢুকতেই নাবিলার বুকটা কেঁপে ওঠে। মনির ধীর পায়ে নাবিলার কাছে এগিয়ে যায়। নাবিলা বিছানার চাদর 2 হাতে খামচে ধরে। মনির হাসে, তারপর আস্তে করে নাবিলার দিকে তাকিয়ে আরও কাছে এগিয়ে যায়। এবারে নাবিলা নিজেই মনিরের বুকে ঝাঁপিয়ে পড়ে। মনির সযত্নে আগলে নেয় তার প্রিয় মানুষটাকে। মনির আস্তে করে একটা চুমু দেয় নাবিলার কপালে। নাবিলা কেঁপে ওঠে। শুরু হয় দুজনের নতুন জীবন। ওইদিকে সিয়াম মিমকে নিয়ে সেই বাগানের একটা বেঞ্চে বসে আছে। তবে সিয়াম বেঞ্চে বসে আছে, তার কোলে গলা জড়িয়ে বসে আছে মিম। আর সিয়াম মিমের মুখে গলায় পিঠে কিস করতে লাগে। মিম সিয়ামের প্রতিটা স্পর্শে কেঁপে কেঁপে উঠছে। কিছুক্ষণ এভাবে চলার পর সিয়াম মিমের ঠোঁটে কিস করে। দুজনে পাগল হয়ে যাচ্ছে। দুজনে ভুলেই বসে আছে তারা এই মুহূর্তে কোথায় আছে। প্রায় 10 মিনিট কিস করার পর মিমের রিয়েলাইজ হয় তারা কোথায় আছে। তাই মিম লজ্জা পেয়ে নিজেকে সিয়ামের থেকে ছাড়াতে চেষ্টা করলো। সিয়াম ছাড়লো না। মিম সিয়ামের বুকে হাত দিয়ে ঠেলতে ঠেলতে বলে, সিয়াম, এটা বাগান, প্লিজ স্টপ। প্লিজ জান, এখন আমাকে বাধা দিও না। আমি এখন নিজের মধ্যে নেই। আই নিড ইউ রাইট নাও। বাট সিয়াম, বোঝার চেষ্টা করো, আমার মিম কথাটা শেষ করতে পারে না। তার আগে সিয়াম মিমের ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দেয় আর পাগলের মতো কিস করছে। মিম আর বাধা দিতে পারে না। এবার সিয়াম ঠোঁট ছেড়ে মিমের শরীরের খাঁজগুলোকে নেশাতুর চোখে অবলোকন করতে লাগে। মিম লজ্জায় কুঁকড়ে যাচ্ছে। সিয়াম আস্তে আস্তে মিমের শাড়ির আঁচল ধরতে গেলে মিম কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, সিয়াম প্লিজ রুমে চলো। সিয়াম আর পারল না প্রিয়সীর অনুরোধ ফেলতে। সে মিমকে কোলে উঠিয়ে রুমের দিকে যেতে লাগলো। রুমের দিকে যেতে যেতে মিম ও সিয়ামের কানে কিছু অস্ফুট স্বরে আওয়াজ এলো। মিম ও সিয়াম বুঝতে পারলো ভয়েসগুলো কাদের। ওদের আওয়াজ শুনে মিম ও সিয়াম দুজন দুজনের মুখের দিকে তাকিয়ে ফিক করে হেসে দেয়। দুজনে রুমে ঢুকেই দরজা লাগিয়ে দেয়। মিম সিয়ামের দিকে তাকিয়ে বলতে চায় আজ মনির ও নাবিলার বাসর, কিন্তু সিয়াম তার কোনো কথা শুনতে চাইল না। সে এক ঝটকায় মিমকে নিজের বুকে ফেলে। মিম সিয়ামকে জড়িয়ে ধরে। সিয়াম মিমের শরীরের কাপড় টেনে খুলে ফেলে। মিম লজ্জায় সিয়ামের বুকেই লেপটে যায়। সিয়াম মিমের স্পর্শকাতর জায়গায় হাত দেয়। মিম কেঁপে ওঠে। সিয়াম আস্তে আস্তে মিমের মধ্যে নিজেকে বিলিয়ে দেয়। মিম নিজের স্বামীর বৈধ স্পর্শগুলো নিজের মধ্যে নিতে থাকে। সিয়ামের উন্মাদনা মিমকে আরও পাগল করে তুলছে। সে নিজেও আবার সিয়ামকে আদর করছে। মিম ও সিয়াম সুখের আবেশে ভেসে যাচ্ছে। দুজনে দীর্ঘ একটা রাত পার করে একে অপরের বাহুবন্ধনে আবদ্ধ থেকে দুজনে ঘুমের দেশে পাড়ি দেয়। সকাল 10টা। মিম ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সাজিয়ে সিয়ামের জন্য অপেক্ষা করে। সিয়াম আসতে দুজনে নাস্তা করে যে যার কাজে যাওয়ার জন্য রেডি হয়ে বাইরে আসতেই সিয়াম মিমকে জড়িয়ে ধরে কপালে একটা কিস করে। তারপর মিমের দিকে তাকিয়ে একটা কিস দিতে বলে। মিমও কোনো বাধা না দিয়ে একটা কিস করে। দুজনে একটা গাড়ি থেকে নামলো। তারপর দুজনে দুজনকে বিদায় দিয়ে যে যার কাজে চলে গেল। এভাবেই শুরু হলো ওদের ভালোবাসা দিয়ে গড়া নতুন জীবন।